মহু বলেছিল, ওর কোনো দোষ নাই। শায়লা চুপ করে গেল। রেদন হুট করে আলোচনার বিষয় বদলে ফেলে জানতে চাইল, তুমি এতগুলো টিউশন কেন করছো? তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে না? না, বেশ একটা রুটিনে এসে গেছে জীবন। আড্ডার সময়টা টিউশনিতে দিচ্ছি। কিন্তু এভাবে তো জীবন চলে না শায়লা। সবকিছুর প্রয়োজন আছে জীবনে। বন্ধুদের সঙ্গ, পরিবারের সঙ্গ, মাঝে মাঝে অনর্থক ঘুরে বেড়ানো, এগুলো বেঁচে থাকার খোরাক। তুমি কেবল দুঃখী দুঃখী হয়ে থাকবে, এমনটা কি হয় বলো? নিজে সুখে না থাকলে আরেকজনকে কিভাবে ভালো রাখবে? হুট করে রেদনের মুখে এমন ভারী কথা শুনে অবাক হলো শায়লা। ছেলেটাকে যতটা উড়নচণ্ডী মনে হয় ততটা সে নয়। শায়লার ভালো লাগলো রেদনের কথাগুলো। তার ঠোঁটের কোনো অস্পষ্ট হাসির আভা ফুটে উঠল। মুকুল নামটা দেখে থমকালো ওয়াহেদ। বিস্মিত হয়ে লেখার দিকে তাকিয়ে রইল। পিয়ে জানতে চাইল, ওনাকে কি বিদায় দেব স্যার? ওয়াহেদ অবাক ভাব কাটেনি। সে ব্যস্ত হয়ে বলল, না না, বিদায় দেবে কেন? তাড়াতাড়ি আমার কেবিনে পাঠাও। কিছুক্ষণ পরে 2 কাপ চা পাঠাবে, সাথে নাস্তা। পিয়ে চলে গেল। ওয়াহেদ ভাবছে মুকুল হঠাৎ এতদিন পরে কেন তার সাথে যোগাযোগ করলো, কি চাই সে? শুনেছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই ওর। ফুট করে এতদিন পরে তার কাছে কেন এলো? মুকুলকে ঢুকতে দেখে উঠে দাঁড়ালো ওয়াহেদ। হাত বাড়িয়ে করমর্দন করল। বসতে ইশারা করে বলল, মুকুল, এতদিন পরে হুট করে তোমার ফোন পেয়ে খুব অবাক হয়েছি। কেমন আছো? মুকুল কিছুটা ইতস্তত বোধ করে জবাব দিল, হুট করে ঢাকায় কাজ পড়লো, ভাবলাম তোমার সাথে দেখা করি। সহপাঠী থেকে বেয়াই হয়ে গেলাম। বিশ্বাস হচ্ছিল না, তাই নিজে চোখে দেখতে এলাম তোমাকে। যদিও নিজের মেয়ের বিয়ের খবর আমি অনেক পরে জেনেছি। ওয়াহেদ কি বলবে ভেবে পেল না। আড়ষ্ট বোধ করল জবাব দিতে। মুকুলের কণ্ঠে অভিযোগের ছোঁয়া পেয়ে অবাকও কম হলো না। মুকুলই বলল, কিছু মনে করো না ওয়াহেদ, আসলে শায়লার বিয়ের খবর জেনে মনটা খুবই খারাপ হয়েছে। আমি বাবা তো ওদের, একবার জানাতে পারতো। ওয়াহেদ বিব্রত হয়ে ল্যাপটপে তাকিয়ে থাকে। মুকুলের চেহারা ভার। সে স্বগতোক্তি করল, মেয়েটাকে দেখিনি বহুদিন, ও দেখতে কেমন হয়েছে? তোমার ছেলের সাথে ভাব হয়েছে তো? মুকুলের বাবা হৃদয়ের আরতি বুঝল। ওয়াহেদ কোমল কণ্ঠে বলল, তোমার মেয়ে মানুষ হিসেবে খুব ভালো, তবে ওকে দেখে যতটা বুঝেছি ওর আত্মসম্মান জ্ঞান অনেক প্রখর, মনোবল অনেক শক্ত। হয়তো তোমার অনুপস্থিতির কারণে এমন হয়েছে। তোমার সাথে কথা বলে? ওয়াহেদ মাথা দুলিয়ে সায় দিল। বলে, ভদ্রতাবোধ ওর মায়ের মতোই। কথাটা হুল ফোটার মতো লাগলো মুকুলের কাছে। ব্যথিত নয়নে বলল, কঠিন মনটাও মায়ের মতোই। কিছুটা চুপ করে থেকে পুনরায় বলল, ও আমাকে প্রচন্ড ঘৃণা করে, এতটাই যে মাঝে মাঝে আমার নিজের মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে কেউ কাউকে এতটা ঘৃণা করতে পারে কি? টেক ইট ইজি মুকুল, তোমার কাজটা কিন্তু ঘৃণার যোগ্যই। ওর মনের হাল একবার ভাবো, নিজেকে ওর জায়গায় রেখে দেখো, তাহলে হয়তো ওর এমন ব্যবহার আর কষ্ট লাগবে না তোমার। মুকুল ব্যস্ত হয়ে উত্তর দেয়, না না, বুঝি আমি। দোষ তো আসলে আমারই, ওর প্রতি কোনো অভিযোগ নেই আমার। থাকা উচিত নয়। ওরা ওদের মতো ভালো থাকতে চাইলে তোমার আপত্তির কোনো জায়গা দেখি না। ওয়াহেদ কাটকাট কণ্ঠে জানিয়ে দিল। বিনিময়ে মুকুল চুপ করে রইল। কিছু সময় পরে বলল, শায়লার বিয়ের পক্ষে কিছু উপহার দিতে চাই আমি। জানি আমার কোনো উপহার সে নেবে না, তাই তোমাকেই দিতে যাচ্ছি। এই যে চেকটা রাখো ওয়াহেদ, 5 লাখ টাকা আছে। ওর যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওকে দিও। ওয়াহেদ বুড়ুকুচকে চেকটা দেখল। যৌতুক দিচ্ছ নাকি মুকুল? আরে না না, এইসব কি বলছো? যৌতুক তো নেব না মুকুল। আমার কোনো ছেলের বিয়েতে তো যৌতুক নেইনি আমি। তাছাড়া তোমার মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে, কিছু প্রয়োজন হলে সে পূরণ করবে ওর চাহিদা। না হলে আমি তো আছি। আল্লাহ চাইলে কোনো কিছুর কমতি নেই আমার কাছে। সবচেয়ে বড় কথা, তোমার মেয়ে শায়লা যদি কখনো জানে এ কথা, তাহলে হয়তো সংসারই করবে না। ওকে যতটুকু বুঝেছি, নিজের খরচ ও নিজেই চালায়, ভবিষ্যতেও চালাবে। তুমি ওর এই চেষ্টাটুকু নষ্ট করতে চেও না। ভুল বোঝো না ওয়াহেদ, আমি মোটেও এইসব বলতে চাইনি। আমি শুধু চাই শায়লা ভালো থাক। ওয়াহেদ মাথা নাড়ে। বুঝেছি, চেকটা নিজের কাছেই রাখো। এসব নিয়ে দ্বিতীয়বার কথা বলো না। বাচ্চাদের জন্য দোয়া করো, তাহলেই হবে। ওরা অবশ্যই ভালো থাকবে। রেদনের কথা শুনে শায়লা নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। শত ব্যস্ততার মাঝে বন্ধুদের সাথে এদিক সেদিক ঘুরতে যাচ্ছে। হাহা হিহি করছে। সেদিন মহুয়ার হোস্টেলে গেল। দিন 2 পরে মেডিকেল ভর্তি পরীক্ষা। এমন সময় বড় আপুকে দেখে মহুয়া অবাক, সেই সাথে ভীষণ খুশিও। 2 বোন গুটগুট করে সারাদিন গল্প করলো, হাসলো, খেলো। ওখান থেকে টিউশন যাওয়ার সময় শায়লা বলল, মহুয়া, তোর পড়ালেখার অনেক ক্ষতি করে ফেললাম আজ, তাই না রে? মহুয়া শায়লাকে জড়িয়ে ধরে, আপা, পরীক্ষার আগে তোমার সাথে গল্প করাটা কি যে ভালো হলো। মনটা একদম রোদেলা আকাশের মতো ঝকঝকে হয়ে গেছে। দেখবে খুব ভালো পরীক্ষা দেবো আমি। মহুয়ার কথায় শায়লা লাজুক হাসল। কয়েকদিন পরে হুট করে রেদনের ফোন।
শায়লা, আগামীকাল আমার একটা এক্সাম আছে, তোমার সাথে গল্প করতে চাইছি। তুমি কি ব্যস্ত? শুক্রবার সকাল। শায়লা তখন জেনেটিক কোড মুখস্থ করছিল। সে বুঝে পেল না এক্সামের সাথে শায়লার গল্প করার কি সম্পর্ক। সে অবাক হয়ে জানতে চাইল। আপনার এক্সাম তো পড়তে বসুন, আমার সাথে গল্প করতে হবে কেন? আরে হবে হবে, তুমি বলো ফ্রি আছো কিনা। আমি 10 মিনিটের মধ্যে আসছি তোমার হলের সামনে। রেদন কথা বলে খট করে ফোন কেটে দেয়। শায়লা নিজেকে আয়নায় দেখলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট ফ্যাকাশে, নাকের উপর এক পাতিল তেলের প্রলেপ, মুখ শুকনো। নিজেকে দেখে নিজেরই বমি এলো। পরীক্ষার সময় ঘনিয়ে এলে শায়লার এই অবস্থা হয়। নাওয়া খাওয়া ভুলে সে শুধু পড়ে। শায়লা দ্রুত গতিতে বাথরুমে ঢুকলো। 10 মিনিটে নিজেকে কোনো রকমের প্রস্তুত করে নিচে নামলো। এর মধ্যে রেদন কম করে হলেও 20 বার কল দিয়েছে। ওকে দেখেই বলল, কি অবস্থা শায়লা? তুমি তো দেখি ওইসব মেয়েদের মতো সাজগোজে ঘন্টা লাগিয়ে দিচ্ছ। দেখি দেখি কি এমন সাজলে যে এতক্ষণ লাগলো? শায়লা আশেপাশে তাকিয়ে রেদনকে চোখ রাঙানি দিল। রেদন না দেখার ভান করলো। আমি তো ভেবেছিলাম তুমি অন্তত সাজগোজে এত সময় নেবে না, পড়ুয়া মেয়ে বেলে কথা, কিন্তু এখন দেখছি। শায়লা ওর মুখের কথা কেড়ে নিল। কোথায় যাবেন? রেদন উদাস হলো। ইচ্ছে তো করছে তোমাদের পুকুর পাড়ে বসে থাকতে, কিন্তু এখানে পুকুর পাবো কোথায়? চলো একটু দূরে কোথাও যাই। দূরে কোথাও? শায়লার কপালে ভাঁজ পড়ল। রেদন বলল, পেটে ছুঁচো দৌড়াচ্ছে, চলো আগে নাস্তা করি, পরে দেখবো কোথায় যাওয়া যায়। শায়লারও খিদে লেগেছে বলে রেদনের কথাটা মেনে নিল। খেতে বসে হঠাৎ বলে বসলো। আপনার কি কোনো কারণে মন খারাপ? রেদনের খাওয়া থেমে যায়। বিষণ্ণ স্বরে বলল, কি করে বুঝলে? অকারণে ফানি কথা বলে হাসানোর চেষ্টা করছেন। রেদন হালকা নির্ভর হয়ে বলল, ভীষণ মন খারাপ। গতকাল ডিউটি আর এক্সাম ছিল। এক্সাম খুব খারাপ হয়েছে, আর এক্সামের চক্করে ডিউটিতে গড়বড় করেছি। স্যার ভীষণ বকেছেন কালামায়। শায়লা চুপচাপ কথাগুলো শুনল। এরকম ঘটনা মেডিকেল স্টুডেন্টদের জন্য খুব নর্মাল। এত আপসেট হচ্ছেন কেন? আপসেট হচ্ছি কারণ আমার সাথে এমনটা ঘটেনি আগে। ঘটেনি বলে কি ঘটা যাবে না? এত ছেলে মানুষই কেন করছেন? রেদন রেগে গেল। আমি ছেলে মানুষই করবো না তো কি মেয়ে মানুষই করবো? আজব কথা বলে। শায়লা হাসি চাপল। আপনাকে কেমন দেখাচ্ছে জানেন? সাদা বিড়ালের মতো। বিড়াল রেগে গেলে যেমন গড়গড় শব্দ করে, আপনিও তাই করছেন। রেদনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমি বিড়াল? শায়লা মাথা দোলায়। রয়্যাল বেঙ্গল টাইগার ধাঁচের বিড়াল। প্রচুর রাগে, কিন্তু দেখতে কিউট। শায়লা বলার ভঙ্গিতে রেদন হেসে দিল। হোক করে উচ্চ স্বরে হাসছে। শায়লা বিড়ায় মুখ নত করে রইল। পরক্ষণেই আবার চোখ তুলে তাকায়। রেদনের হাসি দেখতে ভালো লাগছে। হুট করে রেদন হাসি থামিয়ে দিল। তুমি তো দেখি সত্যি সত্যি টিচার আপা থেকে লাফটার আপা হয়ে উঠেছো। মানে টিচার আপাকে? তুমি জানো না মহু, আর বিনা তোমাকে টিচার আপা ডাকে? শায়লার চেহারা ঈষৎ লাল হলো। তার বোন দুটো এরকম বিচ্ছু কেন? বোন হয়ে বোনের মান সম্মান রাখলো না। রেদন ওর মুখভঙ্গি দেখে তটস্থ হয়ে বলল, আরে রাগ করলে নাকি? ওরা তো ফান করে বলেছে। তাছাড়া এখন তো তোমার নাম বদলে গেছে। বলে ফিক করে হাসলো রেদন। শায়লা হাসবে না হাসবে করে হেসে দিল। রেদন হুট করে হাসি থামিয়ে দেয়। শায়লার দিকে চুপ করে 2 মিনিট তাকিয়ে থেকে বলল, আমার সত্যি মন খারাপ ছিল শায়লা, এখন আপাতত ভালো বোধ করছি, থ্যাঙ্কস টু ইউ। শায়লা গম্ভীর হয়। রেদন বলল, চলো বের হই, কোনো চায়ের দোকানে বসি। শায়লা সায় দিল। দুজনেই চুপচাপ পাশাপাশি হাঁটছে। সত্যি বলতে একসাথে হাঁটাও ভালো লাগছে শায়লার। অন্যরকম অনুভূতি। শায়লা রেদনকে দেখলো আর চোখে। সুদর্শন ছেলেটাকে দেখে ওর বুকে কেমন ধক করে উঠল। মনে হলো হার্টবিট মিস করলো 2-1টা। মহুয়ার মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট সবার আগে দেখেছে রেদন। প্রথম খবরটা গ্রামে থাকা মহুকেই জানালো রেদন। রেজাল্ট শুনে মহুয়া ভেউ ভেউ করে কাঁদতে শুরু করেছে। রুবিনা যত বেকুল হয়ে মেয়ের কাছে কান্নার কারণ জানতে চায়, মহুয়ার কান্না তত বাড়ে। বিকেল হতে হতে তোয়েব মাওলানার বাসায় মহুয়ার কলেজের শিক্ষক পত্রিকার লোকজনে ভরে গেল। জানা গেল মেডিকেল ভর্তি পরীক্ষায় মহুয়ার সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তোয়েব মাওলানা এই খুশি কিভাবে উদযাপন করবে ভেবে পাচ্ছে না। শায়লা থাকলে হয়তো বুদ্ধি পাওয়া যেত, কিন্তু শায়লার পরীক্ষা নিকটে বলে সেও আসতে পারছে না। তোয়েব মাওলানা এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করলো। এতিমখানায় একদিনের ভোজনের দায়িত্ব নিলেন। জমি জমা থেকে যা ইনকাম হয় তাতে এই খরচ বেশ কষ্টকর হলেও সে হাসি মুখে খরচ করলো। এই গ্রামে তার ছেলে মুকুল ছিল প্রথম ডাক্তার। আজ তার নাতিন একই খুশি উপহার দিল। এক অন্যরকম আনন্দ যা অন্য কারো পক্ষে অনুধাবন করা সম্ভব হবে না। তোয়েব মাওলানার চোখ মুখ জুড়ে বিশাল কিছু পাওয়ার আনন্দ। রাতে ঘুমাতে এসে রুবিনা টের পেল মহুয়া তার বিছানায়। মাকে জড়িয়ে ধরে মহুয়া বলল,
বিশ্বাস করো মা, আমি ডাক্তারি পড়তে চাই শুধুমাত্র তোমার জন্য। আমি তো তোমার মেয়ে মা, তোমার মুখ উজ্জ্বল করতে চাই, আর কিচ্ছু না। ওই লোকটার কথা আমি একবারও ভাবিনি। তুমি কি আমাকে ভুল বুঝবে মা? রুবিনার চোখ দুটো জলে টইটম্বুর। অন্ধকারে মেয়েকে বুঝতে দিল না নিজের হাল। সন্তর্পণে নয়নের জল মুছে নিয়ে মেয়ের মাথায় হাত দিল। তোরে বল বুঝি নাই মা, তোর যেটা ভালো লাগে কর, আমি রাগ করব না। মহুয়া মায়ের বুকে মাথা রাখে। জানো মা, আমি চাই সবাই বলুক ওই যে রুবিনার মেয়ে যাচ্ছে। রুবিনা যেমন ভালো, মেয়েটাও তেমনই ভালো ডাক্তার হয়েছে। আমি লোকটাকে দেখিয়ে দিতে চাই ডাক্তারি পড়লেই সবে অমানুষ হয় না, তার মতো। সিহ মা, এমন করে বলতে হয় না। হাজার হোক লোকটা তোর বাবা। মহুয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আমি তোমার মতো এত মহৎ হতে পারবো না মা। যে অমানুষ তাকে অমানুষ বলবোই। রুবিনা ভাঙা গলায় মৃদু স্বরে বলল, এভাবে বললে সবাই আমার শিক্ষা দেওয়ার নিয়ে প্রশ্ন করবে। আমি তো তোদের বেয়াদবি শিখাই নাই। যে যত খারাপ কাজ করুক তার সাথে তুই খারাপ ব্যবহার করবি না। উপযুক্ত সময়ে আল্লাহ তার বিচার করবে। মহুয়ার কোনো কথা বলল না, চুপচাপ মায়ের বুকে পড়ে রইল। সে বলতে পারল না লোকটা এসেছিল তার কাছে বাপের অধিকার নিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে নিজের দায়িত্ব পালন করার নামে মায়ের অহং ভাঙতে। মহুয়া সে টাকা নেয়নি, লোকটাকে বলেছে আর কোনোদিন যেন তাদের সামনে না আসেন। এতদিন যখন তার টাকা পয়সা ছাড়া চলেছে, বাকি জীবনও পারবে। লোকটার মুখ দেখার মতো হয়েছিল। মহুয়া বুঝতে পারছে আপা কেন লোকটাকে এত ঘৃণা করে। লোকটা আসলে ভদ্রতার মুখোশ পরে থাকে, আদতে চরম অভদ্র। এই শায়লা, খবর শুনেছো? শায়লা নাক মুখ গুজে পড়ছে। সামনে তার ইয়ার ফাইনাল, তাই অন্যদিকে সময় দেওয়ার মতো সময় তার নেই। এমন সময় রেদানের ফোন পেয়ে কিছুটা বিরক্ত হলো। না, জানি না কি হয়েছে বলেন। মহুয়ার মেডিকেল রেজাল্ট দিয়েছে। এন্ড গেস হোয়াট? গেস করতে পারছি না, তাড়াতাড়ি বলুন। শায়লা তাড়া দিল। তাতে অবশ্যই রেদনের আনন্দ কমল না। সে উচ্ছ্বাস নিয়ে বলল, তোমার বোন একটা জিনিয়াস। সে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে। শায়লা কিছুটা চমকালো। মহুয়া ভালো ছাত্রী, মেট্রিক ইন্টার দুটোতেই ভালো রেজাল্ট করেছে। শায়লা জানতো মহুয়া মেডিকেলে চান্স পাবে, কিন্তু একেবারে প্রথম হবে এটা জানতো না। সে উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি? আপনি কিভাবে জানলেন? শায়লার বোকা বোকা কথায় রিদন বিরক্ত। আজব কথা বলে, আমি ডাক্তার না, এটা জানা এমন কি ব্যাপার? শায়লা কোনো জবাব খুঁজে পায় না। রিদন বলল, চলো সেলিব্রেট করি। মহুয়া তো নেই, কিভাবে সেলিব্রেট করব? এখন আবার দয়া করে বাড়ি যাওয়ার কথা বলবেন না। সামনে আমার এক্সাম, আমি কোথাও যেতে পারবো না। রিদন রাগ হয়ে গেল। তোমার এক্সাম আছে, আমার নাই। মনে রাখবে, পড়ার চাপ তোমার চাইতে আমার অনেক বেশি। তুমি একটা বোরিং মেয়ে, বুঝলে? এই ধুর, তোমার যেতে হবে না কোথাও, তুমি পড়ো। বলে রেদন দম করে ফোন কেটে দেয়। শায়লা বোকা বনে যায়। কি এমন বলল সে? না হয় একটু পড়ার কথাই বলেছে, তাই বলে এভাবে ফোন কেটে দিতে হবে? আর সে বোরিং মেয়ে, এটা এতদিনে বুঝলো রিদন। কিছুটা অভিমান হলো শায়লার। পরক্ষণেই অভিমান কিছুটা মিলান হলো। আসলেই সে বোরিং মেয়ে। কোথায় বোনের মেডিকেলে চান্স পাওয়া উপলক্ষে আনন্দ করবে তা না, বসে বসে পড়া গিলছে। শায়লার মনে হলো রেদন রাগ করেছে, ওর রাগ ভাঙাতে হবে। সে দ্রুত রেদনের নাম্বারে ডায়াল করলো। কি চাই? সেলিব্রেট করতে। তোমার পড়ার ক্ষতি হবে না? রেদনের কণ্ঠে বিদ্রুপ। শায়লা দাঁতে ঠোঁট চেপে ধরে নিজেকে সামলে নিয়ে বলল, বলে হবে, সেলিব্রেশনটা ভীষণ জরুরি। ঠিক তো? 100% ঠিক। রেদন খুশি হয়ে গেল। চলো আজ ধানবন্দি যাই। আমি কিন্তু আপনাদের বাসায় যাব না। শায়লা ফট করে কথাটা বলেই চিপ কামড়ায়। ধুত, কেন যে একথা বলতে গেল। রেদন গম্ভীর হলো। আজব মেয়ে তুমি। বাসায় কেন যাব? ওখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেটাই যাবো। আচ্ছা, আমি তৈরি হয়ে নামছি আধা ঘন্টার মধ্যে। ঠিক আছে। শায়লা যেন বন্ধ করে রাখা শ্বাসটা এতক্ষণে ফেললো। রেদন মাঝে মাঝে মুগ্ধ হওয়ার মতো আচরণ করে। এই যে শায়লা বাসায় যেতে চাইলো না, একবারও জানতে চায়নি কেন যেতে চায় না, এই জন্যই রেদনকে ভালো লাগে। ভালো লাগে প্রশ্নটা বার কয়েক মনে মনে আওড়ালো শায়লা। সত্যি রেদনকে ভালো লাগে? ভাবতে ভাবতে কাপড় পরলো শায়লা। আধা ঘন্টা পর নিচে নামতেই রেদন অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে। অস্বস্তি বোধ করে। তাকে কি দেখতে খুব খারাপ লাগছে এই পোশাকে? রেদন এভাবে তাকিয়ে আছে কেন? কি হয়েছে, এভাবে কি দেখছেন? রেদন কিছু বলতে চেয়ে একবার থামলো, তারপর শায়লাকে ভীষণ অপ্রস্তুত করে দিয়ে বলে ফেললো, তুমি জামাটা উল্টো করেছো শায়লা। শায়লা হতবাক হয়ে নিজের গায়ের জামা দেখলো। সে এমনই লজ্জা পেল, মনে হলো এর মধ্যে ধরনী দিদা হও, আমি লুকিয়ে পড়ি। তার মুখ চোখ টকটকে লাল হয়ে উঠেছে। রেদনের প্রচন্ড হাসি পেলেও সে হাসলো না। অনেক কষ্টে হাসি দমিয়ে রেখে বলল, মনে হচ্ছে আমার সাথে দেখা করার ভীষণ তাড়া ছিল তোমার, তাই তো জামা সোজা পড়ছো না, উল্টো, টের পাওনি।
শায়লার আরক্ত গালে যেন আরো খানিকটা লালিমা লাগলো। সে মাথা নিচু করে রাগত স্বরে জবাব দিল, মোটেও না। তাহলে নিশ্চয়ই আমাকে ভাবছিলে। শায়লা মাথা নাড়ে। রেদনের ঠোঁটের কোণে প্রচ্ছন্ন দুষ্টু হাসি। মিথ্যা বলছো কেন শায়লা? আমি জানি তুমি আমাকেই ভাবছিলে। শায়লা বুঝলো রেদন তাকে ইচ্ছে করে জ্বালাতন করতে এসব বলছে। রাগে কটমট দৃষ্টিতে সে রেদনকে দেখলো। রেদন গম্ভীর হয়ে ওকে দেখছে। শায়লা মনে মনে দমে গেল। দুর্বল গলায় নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছিলাম না। অনেক পড়া জমে আছে, কিভাবে সেগুলো শেষ করবো তাই ভাবছিলাম আমি। নিজেকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন জনাব। করলাম বন্ধ। এবার তুমি দ্রুত জামাটা ঠিক করে এসো, আমি দাঁড়াচ্ছি এখানে। রেদনের বলতে দেরি, শায়লা ছুটতে দেরি হয় না। এমন লজ্জাজনক পরিস্থিতি শায়লার জীবনে আগে আসেনি। সে যত দ্রুত সম্ভব রেদনের চোখের আড়ালে যেতে চায়। শায়লা একবার পিছু ফিরলে দেখতে পেত শায়লার দূর দেখে রেদন কিভাবে হেসে কুটি কুটি হচ্ছে। মহুয়া ঢাকায় এসেছিল ভর্তি হতে। শায়লার কিছু করতে হয়নি, যা দৌড়ঝাঁপ করার রেদন করেছে। এমনকি 1-2 দিন পর পর মাকে ফোন দিয়ে খোঁজ নেওয়া, বিনার পড়ালেখার খবর নেওয়া, দাদা দাদির শরীরের হালচাল সবই করছে নিষ্ঠার সাথে। রুবিনা রেদনের প্রশংসায় পঞ্চমুখ। শুনে ধন্ত লাগে শায়লার। রেদন এত কিছু কেন করছে? সে কি শায়লাকে পছন্দ করতে শুরু করেছে, নাকি বিয়ের পর শুধুমাত্র দায়িত্ব পালন করছে? শায়লা অনেক ভেবে সুরাহা করতে পারে না। যতদূর শুনেছে রেদন বিয়েতে রাজি ছিল না। তাহলে হুট করে কি হলো যে এরকম পাল্টে গেল? কেন ওর পরিবারের জন্য এত আন্তরিকতা দেখাচ্ছে? শায়লা ঠিক করলো রেদনের কাছে কারণ জানতে চাইবে। এত কিছু রেদনের দায়িত্ব ভেবে করছে নাকি ভালোবেসে। ভালোবাসা শব্দটা বার কয়েক আওড়ায় শায়লা। রেদন কি ওকে ভালোবাসে? গাল লালচে রং ধারণ করে, কান দুটো অকারণে উত্তাপ ছড়ালো। শায়লা টের পায় আজকাল অহেতুক রেদনকে নিয়ে ভাবছে সে। কারণে অকারণের সময়ে অসময়ে ভাবছে, আর টের পাচ্ছে রেদনকে নিয়ে ভাবতে ভালো লাগছে তার। সে কি তবে রেদনের প্রেমে পড়ল? না, কিছুতেই না। এমন কাজ কখনো করবে না শায়লা। ডাক্তারের প্রেমে পড়বে না কিছুতেই। মনের ভাবনার দিক পরিবর্তনের সচেষ্ট হয়ে পড়ায় মন দিল সে, কিন্তু বেশিক্ষণ পারল না। ফোনটা বেজে উঠল। ওয়াহেদের নাম্বার দিকে মনটা ছটফট করলো। এই মানুষটা অনেকদিন পরে ফোন দিল, কিন্তু কেন ফোন দিল? এর আগে মানুষটা কেবল তাকে নিতে আসার আগে ফোন দিয়েছে। আজও কি তাই করবে? কিন্তু ও বাড়িতে শায়লা আর এভাবে যেতে চায় না। নিজেকে বড্ড অনাহত লাগে। ফোন ধরবে না করতে করতে কেটে গেল। হাফ ছেড়ে বাঁচে শায়লা, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফোন বাজতে লাগলো। শায়লা এবার বাধ্য হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কেমন আছো তুমি? ভালো আছি আঙ্কেল, আপনারা সবাই ভালো? ওয়াহেদ হাসলো। ভালো আছি। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালো চলছে। শুনে খুশি হলাম। যে জন্য ফোন দিলাম শায়লা মামুনি, কাল বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তোমাকে কিন্তু আসতেই হবে। শায়লা আটকে উঠলো। ও বাড়িতে যাওয়ার কথা মনে এলেই তার চোখের সামনে জাকিয়ার মুখচ্ছবি ভেসে ওঠে। শায়লা 2বার ঠোক দিল। ও কিছু বলার আগে ওয়াহেদ মোলায়েম স্বরে বলল, তুমি বাসায় আসাটা পছন্দ করো না জানি, এই জন্য এতদিন বলিও। কালকের জন্য মানা করো না মামুনি, বাসার সবাই থাকবে, তুমি না থাকলে অনুষ্ঠান অসমাপ্ত লাগে। এরকম কথা শোনার পর আর কি বলা যায়? শায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আঙ্কেল, আসবো আমি। ওয়াহেদ খুশি হয়ে জবাব দিল, আমি রেদওয়ানকে বলে দেবো যেন তোমাকে সাথে নিয়ে আসে। জি। ভালো থেকো, কাল দেখা হবে ইনশাল্লাহ। ওয়াহেদ ফোন নামিয়ে রাখলো। শায়লা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে রেদনকে ফোন করলো। আপনি কি বিকেলে ফ্রি আছেন? একটু দেখা করা প্রয়োজন। রেদন ঠিক করে হাসলো। ঘটনা কি শায়লা? আমাকে একটু বেশি বেশি মিস করছো না? একটু ঝেড়ে কাশো তো। শায়লা রেগে গিয়ে তাতে দাঁত চেপে বলল, ভীষণ মিস করছি। এখন বলুন বিকেলে ফ্রি আছেন কি না? ফ্রি নেই, কিন্তু তোমার জন্য সময় বের করে নেব। বলো কোথায় আসবো? একথা শুনে শায়লার মন খানিকটা উচাটন হলো। সে প্রগল্ভ হয়ে বলল, খেলার মাঠের সামনে আসুন। ঠিক আছে। দূর থেকে রেদনকে দেখলো শায়লা। হালকা আকাশি রঙের শার্ট আর জিন্সের প্যান্ট পরা রেদন মন দিয়ে মাঠে ছেলেদের খেলা দেখছে। চোখের চশমাটা ঠিক করলো কয়েকবার। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ব্যাগ ব্রাশ করলো। শায়লার ভুরু কুচকে গেল। আজ পর্যন্ত রেদনকে ওর সামনে ডাক্তারি আফরন গায়ে দেখেনি কখনো। রেদন কি ইচ্ছে করে আফরন পরে না? কারণটা কি সে নিজে? পেটের মধ্যে ওলট পালট হলো। বুকটা অকারণে মুচড়ে উঠল। শায়লা টের পেল রেদনকে নিয়ে ভাবতে আর দেখতে চেয়ে নিজের অজান্তেই দাঁড়িয়ে গেছে সে। হুঁশ ফিরে পেয়ে লজ্জিত হয়ে পা বাড়ায়। রেদন তাকে দেখতে পেয়ে হাত নাড়ল। শায়লাও হাত নাড়িয়ে হাসলো। পাশে বসে জানতে চাইলো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন নাকি? যুগ যুগ ধরে অপেক্ষার প্রহর যেন ফুর হয় না। রেদনের কণ্ঠে দুষ্টমির সাবাস। শায়লা বুঝতে পেরে হাসল মৃদু। এই ফাঁকে রেদন ওকে দেখলো এক ঝলক। অবাক কাণ্ড হলো, শায়লাও আজ আকাশি রঙের সালোয়ার কামিজ পরে এসেছে। রেদন আর চোখে নিজের গায়ের কাপড় দেখলো। ওর ঠোঁটের কোণে হাসি এসেও মিলিয়ে গেল।
চোখে গাম্ভীর্যতা এনে জানতে চাইল। হঠাৎ ডাকলে যে? আঙ্কেল ফোন দিয়েছিল, কাল আপনাদের বাড়িতে একটা কি অনুষ্ঠান আছে বললো, যেতে বললো খুব করে। কিসের অনুষ্ঠান জানেন? বেদন মাথা দুলিয়ে বলল, জানি। তুমি কি যাবে বলেছো? আঙ্কেল এমন ভাবে বললো যে মানা করতে পারিনি। কিসের অনুষ্ঠান বলুন তো? তার আগে বলো, তোমাকে বলে কি পাবো? শায়লা আকাশ থেকে পড়ে। কি চান আপনি? আশ্চর্য! আপনাদের বাড়ির অনুষ্ঠান গিফট নেব কিনা সেটা জানতে চাইছি আমি, সেজন্যই। বেদনের মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না। সে শায়লার মুখপানে তাকিয়ে বলল, আমাদের পড়ালেখার জীবন শেষ হতে চললো, তাই বন্ধুরা মিলে ঠিক করেছি বেড়াতে যাব কুয়াকাটা 2 দিনের জন্য। তুমি যাবে? শায়লা বিস্ময় নিয়ে রেদনকে দেখছে। হা করে থেকে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রেদন বিরক্তি নিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি খুব আজব কিছু বলেছি? বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড নিয়ে যাবে, তা আমি বিয়ে করেছি যখন বউ নিয়েই তো যাবো নাকি? শায়লা দম ফেলে জানতে চাইল, কালকে কিসের অনুষ্ঠান তাই বলুন। তুমি যাচ্ছ তাহলে? কোথায়? ও আপনার সাথে? সে পরে দেখা যাবে, আগে কালকেরটা বলুন। তুমি আগে বলো যাচ্ছ আমার সাথে। শায়লার হাসফাস লাগে। রেদন হুট করে এমন জেদ কেন করছে ওর বোধগম্য হলো না। আচ্ছা ঠিক আছে, যাবো আপনার সাথে। এবার বলুন কাল কিসের অনুষ্ঠান? রেদন ফিক করে হাসলো। বাবা মায়ের 35তম বিবাহ বার্ষিকী। 35তম? শায়লা বিড়বিড় করলো। ওর কাছে অবিশ্বাস্য ঠেকলো ব্যাপারটা। দুটো মানুষ 35 বছর একসাথে কিভাবে সম্ভব হলো? তার বাবা মা কেন পারল না? আর শায়লা, সে কি পারবে? রেদনের সাথে তার দাম্পত্য জীবন কি 35 বছর পার করতে পারবে? শায়লা আনমনা হয়ে রেদনকে দেখলো। রেদন মাথা ঝাঁকালো। কি দেখছো? ভাবছি। রেদন অবাক হলো। ভাবছো? কি ভাবছো? 35 বছর একসাথে থাকাটা বিস্ময়কর বটে। কিভাবে পারলেন ওনারা? রেদন মলায়াম একটা হাসি দিল। নরম রোদের আলোয় হাসিটা বড়ই সরল লাগলো শায়লার কাছে। রেদন কোমল কণ্ঠে বলল, শোন, ভালোবাসা থাকলে 35 কেন 70 বছর একসাথে থাকা যায়। আর ভালোবাসা না থাকলে একদিনও নয়। শায়লা চুপ করে শুনল। রেদনের কথা শেষ হতেই বলল, একটা প্রশ্ন করব? রেদনের ভুরু কুচকে গেল, তবুও জানতে চাইল। কি বলবে বলো। যতদূর জানি হুট করে বিয়েটাতে রাজি ছিলেন না, তবু কি করে আমার পরিবারের সবার জন্য দায়িত্ব পালন করছেন? এটা কি মন থেকে করেন, নাকি দায়িত্ব ভেবে না ভালোবেসে? একটা প্রশ্নের জায়গায় অনেকগুলো প্রশ্ন একসাথে করে শায়লা জড়সড় হলো। কিছুটা অস্বস্তি ফুটে উঠল ওর চেহারায়। রেদনের চেহারায় গাম্ভীর্যের আভাস। সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়নি শায়লা, কিন্তু উত্তর সময়ের সাথে সাথে পেয়ে যাবে তুমি। এখন কোনো মিথ্যে স্তুতি গাইতে চাই না আমি। শুধু এইটুকু বলবো, কাজগুলো করতে খারাপ লাগছে না। লাগলে আমিই করতাম না। দুজনের মাঝে নীরবতা নেমে এলো। অনেকটা সময় চুপচাপ বসে থাকার পর রেদন তাড়া ছিল। এখানে বসে থাকবে নাকি অন্য কোথাও যাবে? শায়লা উঠে দাঁড়ালো। চলুন যাই। আঙ্কেল আন্টি যদি গিফট কিনলো, কি পছন্দ করে আপনার মা? রেদন বিরক্ত হলো। গিফট কি মায়ের পছন্দ দেবে? তুমি নিজে কিছু পছন্দ করে কিনে দাও, তাহলেই হবে। শায়লা ভাবনায় ডুবে যায়। কি দেবে? কি পেলে খুশি হবে মহিলা? টিউশন করিয়ে বেশ কিছু টাকা জমিয়েছে শায়লা, সেটা আজ খরচ করতে হবে। কি ভেবে আচমকা রেদনকে প্রশ্ন করলো, আপনার জন্মদিন কবে? রেদন থতমত খেলো। কেন হঠাৎ আমার জন্মদিন নিয়ে পড়লে কেন? এমনিতেই বলুন না কবে। এবছর এটা চলে গেছে বহু আগে, আগামী বছর আবার। আমাকে বললেন না কেন? রেদন ফিক করে হাসলো। কিভাবে বলবো? তোমার সাথে তখন দেখা হতো না তো। শায়লা চুপ করে গেল। এসব দিবস টিবস পালনের আভাস নেওয়ার তাই মনে রাখারও প্রয়োজন মনে করেনি, কিন্তু এখন দেখছে মনে রাখতে হবে। বিশেষ দিনগুলো আনন্দে কাটলে খারাপ হয় না। সন্ধ্যায় শায়লাকে হলের সামনে নামিয়ে দিতে এসে একটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে দিল রেদন। শায়লা হতবাক হয়ে বলল, এটা কি? তোমার জন্য গিফট। কখন কিনলেন? আমি দেখতে পাইনি তো। তাছাড়া গিফট কিনলেন, পয়সা পেলেন কোথায়? একের পর এক প্রশ্ন ছুড়ে রেদনের দিকে সন্দেহ নজরে তাকায় শায়লা। রেদন রাগলো না, বরং শান্ত গলায় জবাব দিল, টিউশনে কি শুধু তুমি করতে পারবে? কোন রুলস বুকসে এই কথাটা আছে? শায়লা থতমত খেলো। না মানে এমন কিছু বলতে চাইনি আমি। আপনি তো কখনো বলেননি আপনি টিউশনই করেন। তোমাকে কখনো কিছু দেওয়া হয়নি, তাই দিলাম। তোমার যখন মন চাইবে পড়বে। থ্যাংক ইউ। শায়লা ছোট্ট করে জবাব দিল। হাজারো প্রশ্ন করলেও কেন যেন গিফট পেয়ে ভালো লাগছে তার। বাবা ছোটবেলায় এমন হুটহাট গিফট আনতো। এই এতগুলো বছরে গিফট দেওয়া নেওয়া ভুলেই গেছে শায়লা। আজ রেদন নতুন করে পুরনো অনুভূতি জাগিয়ে তুলল যেন। ভীষণ ভালো লাগার মন আচ্ছন্ন হয়ে যায়।
গুনগুন করতে করতে রুমে ঢুকলো শায়লা। কৌতূহলের অতি সাহায্যে প্যাকেট খুলে দেখলো একটা আকাশি জমিনে নীলপাড়ের মণিপুরি শাড়ি দিয়েছে রেদন। শাড়িটা এপাশ ওপাশ করে কয়েকবার গায়ে ধরে শায়লা। মুগ্ধ নয়নে আয়নার ওপাশের মেয়েটাকে দেখে, চোখ বুজে কল্পনা করে শাড়ি পরা শায়লাকে। চেহারা জুড়ে খুশির দ্যুতি ছড়িয়ে যায়। হুট করে অস্থিরতা গ্রাস করে শায়লাকে। শাড়ি পরা নিজেকে রেদনের চোখে দেখায় তারা তার মধ্যে। অস্থির পায়চারি করে ঘরমায়, বারে বারে ঘড়ি দেখে। পড়াশোনা শিখে উঠল। সামনে বই থাকার পরও বারে বারে কেবল শাড়িটার দিকে তাকাচ্ছে। প্রতিটা ক্ষণকে মনে হচ্ছে একযোগ। ওর রাত যেন ফুরাতে চায় না। শায়লা জীবনে এই প্রথমবারের মতো এক সন্ধান আমার অপেক্ষায় ছটফট করতে লাগলো। একটি অস্তগামী সূর্যের অপেক্ষায় উদ্গ্রীব হলো। আজ শায়লা তৈরি হয়ে রেদনের জন্য অপেক্ষা করছিল। নিজেকে রেদনের চোখে দেখার তাড়া ছিল ভীষণ। তাই সে ফোন দেওয়া মাত্রই শায়লা দৌড়ে নিচে নেমে এলো। শায়লাকে দেখে রেদন অনেকটা ধাক্কার মতো খেল। খুব সাধারণ সাজ শায়লার। রেদনের কেনা শাড়িটা শায়লার পরনে। ওর লম্বা চুলগুলো বেনি করে আটকে রাখা, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকের ছোঁয়া। এতেই শায়লাকে অনন্য লাগছে। সবচেয়ে বড় কথা, আকাশি রঙের শাড়িতে শায়লাকে অনেকটা রোদ ঝলমলে আকাশের মতো লাগছে। রেদন প্রথমবারের মতো নিজের মুগ্ধতা না লুকিয়ে শায়লার দিকে তাকিয়ে থাকলো নির্নিমেষ। রেদনের মুগ্ধ দৃষ্টিতে লাজে শিখতে হলো শায়লার তনুমন। সে খুব ধীর পায়ে হেঁটে এসে রেদনের সামনে দাঁড়ালো। লালিমা ছড়ানো গাল নিয়ে অস্ফুট বলল, কি দেখছেন? তোমাকে শুধু বিউটিফুল। সাজো না কেন মেয়ে? রেদন স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। ওর মধ্যে কোনো জড়তা নেই, দ্বিধা নেই। মনের ভাব প্রকাশে স্পষ্ট ভাষী সে। তার কথা শুনে শায়লার লাজ গাঢ় হলো। সে মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, সাজতে ভালো লাগে না আমার, আমি পারিও না সাজতে। আজকে রুমমেট আপু সাজিয়ে দিল। শায়লার সরলতায় আরেক দফা মুগ্ধ হলো রেদন। সে মুচকি হাসলো। তা কার জন্য সাজলে? শাড়িটা কার জন্য পরা হলো? শায়লার বলতে ইচ্ছে করলো আপনার জন্য পড়েছে, কিন্তু তা না বলে বলল, ও মা, কার জন্য পরবো আবার? আপনি বলেছেন যখন ইচ্ছে হবে শাড়ি পরবে। আপনার বাবা মায়ের ম্যারেজ যে অনুষ্ঠানে যাব, শাড়িটা পরতে ইচ্ছে হলো তাই পরেছি। উত্তর শুনে রেদনকে কিছুটা ম্লান দেখায়। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, চলো যাওয়া যাক, এত দেরি হবে। শায়লা বিনা বাক্যে মেনে নিল। চুপচাপ গাড়িতে উঠে বসলো। অনেকটা সময় দুজনে চুপচাপ। শায়লা বার কয়েক আর চোখে দেখেছে রেদনকে। অফ হোয়াইট পাঞ্জাবি পরা। রেদনকে হ্যান্ডসাম লাগছে। হঠাৎ রেদনের নজর গেল শায়লার বাহাতে। একটা সোনালী বেল্টের ঘড়ি বাহাতে। অনামিকে চকচক করছে সাদা পাথর বসানো সোনার আংটিটা। রেদনের মুখের হাসিটা ফেরত এলো। সে উৎসাহী হয়ে প্রশ্ন করল, এটাকে বিয়ের আংটি? শায়লা চমকে উঠল। নিজেকে সামনে নিয়ে শ্রিয়মান গলায় বলল, আপনাদের বাসায় গেলে এটা পরুন। কেন? আমি তো শুনেছি বিয়ের আংটি খুলতে হয় না। ও, আমার আসলে লজ্জা লাগে, অযথা প্রশ্ন এড়াতেই পড়া হয় না। রেদন আর কিছু জানতে চায় না। ঘরের রাস্তাটুকু দুজনেই চুপচাপ বসে রইল দুজন। জাকিয়ার ওয়াহেদের 35তম বিবাহবার্ষিকীর আয়োজন জমকালো না হলেও কম নয়। তাদের 3 ছেলের পরিবার, মেয়ে জামাই, বাচ্চা কাচ্চা সহ জনাবিশেক লোক হবে। শায়লা সবাইকে সালাম দিল, কুশল বিনিময় করলো। জাকিয়ার আর ওয়াহেদের জন্য কাপল ঘড়ি উপহার হিসেবে এনেছে শায়লা। ওয়াহেদ বেশ খুশি হলো শায়লার গিফট পেয়ে, যদিও বারবার বলছিল গিফটের কোনো প্রয়োজন ছিল না। তবে শায়লার দেওয়া ঘড়িটা পরে নিল সে। ঘড়ি হাতে দিয়ে কেক কাটলো। শায়লার খুব ভালো লাগলো ওয়াহেদের আচরণ। মানুষটা একদম শুরু থেকে ওর প্রতি আন্তরিক। ওয়াহেদের কাছ থেকে বাবা সুলভ আচরণ পায়। এজন্য মনে মনে ভীষণ কৃতজ্ঞতা বোধ করে শায়লা। এদিকে এতদিন পরে চাচিকে পেয়ে রোদেলা ভীষণ খুশি। ভাগ্যিস রোদেলার জন্য টেডি এনেছিল শায়লা। টেডিতে সে চাচির দুগালে চুমু দিল। তা দেখে রেদন ভ্রুকুটি করে। বারে রোদু, আদর পাও এত সহজ জানতাম না। শায়লা চোখ পাকিয়ে জানতে চাইল, কি বলতে চাইছেন আপনি? শায়লার আক্রমণাত্মক ভাব দেখে ভরকে গেল রেদন। কি বলবো, এমনিতেই বললাম আর কি। বাচ্চাদের মন কত পরিষ্কার, সামান্য উপহার পেয়ে কতটা খুশি হয় ওরা। ভালোবাসা প্রকাশে একদমই দেরি করে না। আর বড়দের কথা কি বলবো? শায়লা ক্রুদ্ধ নয়নে তাকালো রেদনের দিকে। রেদন ঢুক গিলল। আরে বাবা, আমাকে এভাবে দেখছো কেন? কিছু বলেছি তোমাকে? আপনার ঝিকে মেরে বউকে শেখানোর ফর্মুলা খুব জানা আছে আমার। রেদন ফিক করে হাসলো। বাহ, বুদ্ধি আছে দেখছি তোমার মাথায়। আমি তো ভেবেছি তোমার মাথায় ঘিলু বলতে কিছুই নাই। শায়লা তেড়ে আসছিল কিছু বলতে, এমন সময় মুনিয়ে এলো। তোরা সেই তখন থেকে আলাদা হয়ে কি গুজগুজ করছিস? সবার মধ্যে থেকে আলাদা থাকাটা খারাপ দেখায়, জানিস না? রেদন বিরক্ত হয়ে বোনকে দেখলো এক নজর। শায়লা কাচুমাচু হলো। মুনিয়া শায়লার দিকে তাকিয়ে চোখ নাচায়।
তুমি শুধু রোদেলার জন্য খেলনা এনেছো, আমার ছেলে দুটোর জন্য কিছু আনোনি? শায়লা কিছু বলার আগেই রেদম পাশ থেকে বলল, সবার জন্য এনেছে আপা। এই যে তোর 2 ছেলের জন্য খেলনা শায়লা নিজে কিনেছে। যাক, তাও ভালো এনেছো। আমি তো ভেবেছিলাম তুমি ওদের ভুলে টুলে যাবে।